Hey guys, we are back again with another exciting content. Alright, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের যে লাস্ট ভিডিও ছিল, ওখানে আমরা বেশ কিছু মডিউলের কথা বলছিলাম, যেটা লেটার 2026 এ আমরা কভার করব। সেই প্লেলিস্টেরই আজকে বিগিনার ফ্রেন্ডলি একটা ভিডিও থাকবে, যেখানে বিগিনাররা নরমালি সিএসসির যে ফান্ডামেন্টালস এগুলা যদি একটু মাথায় রাখে, তাহলে যে কোনো ধরনের সাইবার সিকিউরিটি কোর্স তাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। তো এইজন্য আমরা বেশ কিছু আ কনটেন্ট অ্যান্ড টপিক সিলেক্ট করে রাখছি। যেগুলো আপনাদেরকে কভার করব। নট অনলি লাইক এটা আমরা রেড টিম বাংলাদেশের যেটা অ্যাডভান্স কোর্স আছে ওখানেও আমরা কভার করে থাকি। তো সেই প্রেক্ষিতে আমরা আজকে কভার করব হচ্ছে সিএসসির যে ফান্ডামেন্টালস যে বিষয়গুলা। তো ১ম এই আমরা শুরু করব হচ্ছে একদম বেসিক কম্পিউটার থেকে। বেসিক কম্পিউটার কিভাবে ইউজ করতে হয় বা কি থাকে মেইনলি কম্পোনেন্টস গুলা এগুলা দিয়ে। সো আমরা শুরু করছি। তো শুরুতে আমরা জানবো যে আসলে আ কম্পিউটারটা কি? আসলে কম্পিউটার কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি? এটা আমাদের জানা অনেক প্রয়োজন। কারণ লাইক আমরা যদি কম্পিউটারের বেসিকটা একদমই না বুঝি, তাহলে আমাদের জন্য আসলে কম্পিউটার টাইপের যে আ ক্যারিয়ার পাথ, কম্পিউটার রিলেটেড, তাহলে ওগুলাতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো এইজন্য আমরা আজকে জানবো যে আসলে কম্পিউটার কি? What is a computer? A computer is a programmable electronic device that processes data. অর্থাৎ কম্পিউটার হচ্ছে এমন একটি প্রোগ্রামেবল ইলেকট্রনিক ডিভাইস যা আপনার ডেটা অর্থাৎ ইনপুট গ্রহণ করবে এবং সেটাকে প্রসেস করবে অ্যান্ড আফটার দ্যাট প্রসেস করার পর আপনাকে একটা আউটপুট দেখাবে হুইচ ইজ রেজাল্ট, অ্যান্ড যদি প্রয়োজন হয় সেটাকে স্টোর করবে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে ৪ টা ধাপে মূলত কম্পিউটারটা ইউজুয়ালি কাজ করে। এখানে প্রথমত আমরা ইউজাররা যে ইনপুট দেয় সেই ইনপুটটা সে নেয়। দেন ওই ইনপুটটাকে সে প্রসেস করে। দেন ওই প্রসেস যে ডেটা ওটাকে সে আউটপুট হিসেবে দেখায়। অ্যান্ড যদি প্রয়োজন হয় ইউজারের, তাহলে সে ডেটাটাকে স্টোর করে রাখে। ঠিক আছে? যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি একটু দেখি, যে ইনপুট হিসেবে ধরেন আমি কম্পিউটারকে বললাম আ যে 2 প্লাস 3, সো আমরা এখানে অ্যাডিশন করতে যাচ্ছি। ঠিক আছে? যোগ করব। তো আমরা ইনপুট হিসেবে দিলাম হচ্ছে 2 প্লাস 3। তো কম্পিউটার এই ইনপুটটা নেবে ইউজার থেকে। দেন সিপিইউ কি করবে? পারফর্ম করবে অ্যাডিশন, যে আমরা যোগটাকে পারফর্ম করবে। দেন আমাকে আউটপুট হিসেবে ভ্যালুটা দিবে, যেটা হচ্ছে 5। 2 প্লাস 3 ইকুয়াল টু 5। দেন আমার যদি প্রয়োজন হয় আমরা চাইলে এটাকে সেভ করেও রাখতে পারবো। তো এটাই ছিল যে বেসিক কম্পিউটার যে ওয়ার্কিং পলিসি, যে স্ট্রাকচারটা, যে কম্পিউটার কিভাবে কাজ করে ইনিশিয়ালি। তো এরপর আমরা দেখব হচ্ছে আ মেইন কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। যে কম্পিউটারের বেশ কিছু কম্পোনেন্টস আছে। এই কম্পোনেন্টস গুলা আসলে কি? ঠিক আছে? তো আ ইউজুয়ালি আমরা আ দেখতে পারতেছি যে এখানে বেশ কিছু কম্পোনেন্টস এর কথা এখানে বলা আছে। যেমন হার্ডওয়্যার রিলেটেড যে কম্পোনেন্টস গুলা, যেগুলা আমরা কি ধরতে পারি, মানে ফিজিক্যাল পার্টস। ঠিক আছে? যে আমরা ফিজিক্যালি ধরতে পারি, ওগুলাকে টাচ করতে পারি। যেমন কিবোর্ড, এখানে দেখতেছি যে কিবোর্ড, দেন আ মাউস, সিপিইউ, হার্ড ডিস্ক, র‍্যাম অ্যান্ড মনিটর। তো একটা কম্পিউটারের যে কোর আ কম্পোনেন্টস গুলা থাকে, ফিজিক্যাল যে কোর কম্পোনেন্টস যেগুলোকে আমরা হার্ডওয়্যার নামে চিনি, এই হার্ডওয়্যারটা হচ্ছে কম্পিউটারের একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা কি ইউজুয়ালি সবসময় কি ফিজিক্যাল যে কম্পোনেন্টস, যে হার্ডওয়্যার এগুলো কি ইউজ করছি না? যেমন কিবোর্ড, মাউস, আমরা সিপিইউ ছাড়া তো কম্পিউটারই চলবে না। তারপরে হার্ড ডিস্ক, র‍্যাম, মনিটর। তো এখানে এগুলাই বলা আছে। অ্যান্ড এটা দেখেন একটা স্ট্রাকচারের মতো দাঁড়াইছে। যে মানে একটা পার্টস, যেমন এটাকে আমরা হিউম্যান বডির সাথে তুলনা করতে পারি, যে হার্ডওয়্যারটাকে। কিরকম? যেমন আমাদের হাত আছে, আ মাথা আছে, নাক আছে, মুখ আছে। তো এরকম আমাদের দেহে অঙ্গ-প্রত্যঙ্গ অনেক কিছু আছে। রাইট? আমাদের বডির যে পার্টস, ঠিক তেমনই কম্পিউটারের পার্টস গুলা হচ্ছে, ফিজিক্যাল পার্টস গুলা হচ্ছে আ কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ, র‍্যাম, হার্ড ডিস্ক এবং অন্যান্য। তো এটাকে আমরা আমাদের হিউম্যান বডির সাথে কল্পনা করতে পারি।
তাহলে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে যে হার্ডওয়্যারের যে বিষয়গুলা। তো এরপর আসি যে আমাদের সফটওয়্যার। তো মেন যে কম্পোনেন্টস গুলা তার মধ্যে সফটওয়্যার অন্যতম। কারণ সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার কিছুই করতে পারবে না। কারণ আমার বডি আছে, লাইক আমার বডি আছে। এখন বডিতে কাজ করানোর জন্য তো কিছু লাগবে, ফাংশন লাগবে, রাইট? তো সফটওয়্যার হচ্ছে এমন একটা প্রোগ্রামস দ্যাট টেলস হার্ডওয়্যার হোয়াট টু ডু। অর্থাৎ হার্ডওয়্যারকে সফটওয়্যার বলে যে তোমাকে এটা করতে হবে, তোমাকে ওটা করতে হবে, তুমি এটা করবা, ওটা করবা। ঠিক আছে? তো যে ফিজিক্যাল যে আমরা দেখি যে লাইক আ হার্ডওয়্যার গুলা, এই হার্ডওয়্যার গুলার সাথে সফটওয়্যার ওতপ্রোতভাবে একদমই জড়িত। তো সফটওয়্যার গুলা যেমন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেখি, লিনাক্স অপারেটিং সিস্টেম দেখি। ঠিক আছে? এরপর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেমন এমএস ওয়ার্ড, ক্রোম, ফটোশপ এগুলো কিন্তু আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। এখানে দেখতে পারতেছেন একটা সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে। বাট এই সফটওয়্যারটা কাজ করে যে এজ এ আপনার ব্রেইন হিসেবে কাজ করে। আমার হিউম্যান যে ব্রেইন, এই ব্রেইনের সাথে আপনি সফটওয়্যার গুলোকে কল্পনা করতে পারেন। এখন আমার ব্রেইন যদি ইনস্ট্রাকশন না দেয়, আমার বডিতে কিন্তু ওই কাজটা হবে না। অনেক সময় আপনারা দেখেন যে যারা আ বিভিন্ন ধরনের আমরা রোগী দেখতে পাই, পেশেন্ট দেখতে পাই যাদের ব্রেইন ডেড। তাদের কি বডি চলে না, মানে অচল। দেখবেন যে তারা নাড়াচাড়া করে না, মানে প্যারালাইজড হয়ে যায়। ঠিক তেমনি উইথআউট অপারেটিং সিস্টেম, আপনার যদি অপারেটিং সিস্টেম না থাকে তাহলে কিন্তু লাইক আপনি কোথায় কাজ করবেন আসলে? এই হার্ডওয়্যার গুলাকে কিভাবে ইনস্ট্রাকশন দিবে? এটা কিন্তু আসলে বলা যায় না। অসম্ভব এক কথায়। ঠিক তেমনি যদি অ্যাপ্লিকেশন না থাকে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, তাহলে আপনি বিভিন্ন ধরনের যে অপারেশন এটা পারফর্ম করতে কখনোই পারবেন না। তো এটাকে আমাদের এজন্য ব্রেইনের সাথে কল্পনা করা হয় যে কম্পিউটারের যদি ব্রেইন বলেন, এটা তো অবশ্যই সিপিইউ। আর সফটওয়্যার যদি না থাকে, সফটওয়্যার না থাকলে আপনার কম্পিউটার সম্পূর্ণই অচল। কারণ সে জানে না কি করতে হবে। ঠিক আছে? যে হার্ডওয়্যারকে সে অলওয়েজ ইনস্ট্রাকশন দেয়, তুমি এটা করো, ওটা করো থ্রু এ সফটওয়্যার। এরপর আসি যে সফটওয়্যার আবার ২ ধরনের আছে। যেটা আমরা একটু আগে বললাম, একটু একটা ওয়ার্ড বলছিলাম লাইক অ্যাপ্লিকেশন। আর এমনি অপারেটিং সিস্টেম বলছিলাম। অর্থাৎ টাইপস অফ সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে সাধারণত ২ ধরনের। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে যেটা কম্পিউটারকে কন্ট্রোল করে। অর্থাৎ কম্পিউটারের মূল যে কাজ, মূল ভিত্তিটা দাঁড়ানো হইছে, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের উপর ডিপেন্ড করে। যেমন, যেমন এখন আপনাদের সাথে যে ভিডিওটা আমি মেক করতেছি থ্রু এ কম্পিউটার, এখানে কিন্তু আমার ইউজ হচ্ছে যে সফটওয়্যারটা এটা হচ্ছে উইন্ডোজ। তো এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ অপারেটিং সিস্টেম। এখন উইন্ডোজ না থাকলে আমি কোথায় কি করতাম? এটা আসলে পসিবল ছিল না। আমি কি মাউস দিয়ে কোথায় কি নির্দেশনা আপনাদেরকে দেখাতাম? আসলে এটা পসিবল ছিল না কখনোই। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস অর্থাৎ আমার যে অপারেটিং সিস্টেম গুলা, তাছাড়া ডিভাইসের যে ড্রাইভারস গুলা, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত। এরপর আসি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা যেসব অ্যাপ্লিকেশন ইউজাররা ইউজ করে থাকি বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করার জন্য। যেমন আমাদের কোনো কিছু লেখার জন্য ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো। সেটার জন্য আমরা সাধারণত কি ইউজ করে থাকি? এটা এমএস ওয়ার্ড ইউজ করি। এমএস ওয়ার্ডে গিয়ে অ্যাপ্লিকেশন গুলা লিখে থাকি। ঠিক আছে? বিভিন্ন জিনিস প্রয়োজন অনুযায়ী। বা আমরা যদি একটা ভিডিও দেখতে চাই, এজন্য আমরা কি VLC মিডিয়া ইউজ করে থাকি। বা আমরা ধরেন কোনো ব্রাউজিং করতে যাচ্ছি, আমরা কি ইউজ করি? Google Chrome, লাইক Firefox এ ধরনের ব্রাউজার ইউজ করে থাকি। বা আমরা ধরেন চ্যাটিং করতে চাচ্ছি, আরেকজনের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছি। এজন্য আমরা ধরেন যেকোনো ধরনের চ্যাটিং যে অ্যাপ্লিকেশন লাইক আ WhatsApp বা Messenger এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করে থাকি কম্পিউটারে। তো এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলা ইউজ হয় হচ্ছে ইউজার দ্বারা। ঠিক আছে? অর্থাৎ আমরা ২ টা জিনিস এখান থেকে শিখতে পারলাম। সিস্টেম সফটওয়্যার মূলত কাজ করে হচ্ছে কম্পিউটারের করার জন্য। কম্পিউটারকে কন্ট্রোল করার জন্য। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কাজ করছে এভাবে যে ইউজারের প্রয়োজন অনুযায়ী সে কাজ করে বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করে। অলরাইট। তো এখন আসছি যে আমরা আ সিপিইউ এটা সম্পর্কে জানবো। যেটা আমি একটু আগে বলছিলাম যে কম্পিউটারের ব্রেইন, অর্থাৎ সিপিইউ স্ট্যান্ডস ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ ইজ কল্ড দ্য ব্রেইন অফ এ কম্পিউটার। একটা কম্পিউটারের
ব্রেন হিসেবে কাজ করে হচ্ছে সিপিইউ। যেমন আমাদের মূল যে ব্রেইনে নিউরন থাকে এটার অনুযায়ী কিন্তু আমাদের বডিটা পরিচালিত হয়। যেমন আমার যদি ব্রেন ডেড থাকতো তাহলে ধরেন আমাকে মশায় কামড় দিছে আমি কিন্তু বুঝতেই পারতাম না। ঠিক আছে? কারণ আমি মারতে ধরেন মশা যখন বসে আমাদের ধরেন হাতে বসছে, তখন আমরা কি এটাকে কি এভাবে মারি না? ওখানে ব্রেন সিগন্যাল দেয় যে তোমার অমুক জায়গায় একটা জিনিস বসছে, ওটাকে তুমি মারো। তো ব্রেন আমাকে সিগন্যাল দেয়। ঠিক আছে? কিন্তু কম্পিউটারকে আমরা ছোটকালে পড়ে আসছি যে এই টাইপের লাইক গণনাকারী যন্ত্র বা সামথিং লাইক দ্যাট ভুলে গেছি। তো ঠিক তেমনই সিপিইউটা এভাবেই কাজ করে। বিভিন্ন ধরনের ক্যালকুলেশনস, লজিক্যাল যে ডিসিশনস কন্ট্রোল করে এভরি ডিভাইস হচ্ছে সিপিইউ এর কাজ। তো সিপিইউ হ্যাজ 3 মেজর পার্টস। একটা হচ্ছে এএলইউ যেটা একটু পরে আমরা দেখব। দেন হচ্ছে সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, আরেকটা হচ্ছে মেমোরি ইউনিট। অর্থাৎ এএলইউ যেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এরপর হচ্ছে কন্ট্রোল ইউনিট যেটা আমাদের যে সব যে অপারেশন আছে এটাকে কন্ট্রোল করে। আরেকটা হচ্ছে মেমোরি ইউনিট যেটা কাজ করে হচ্ছে ডেটা স্টোর করার জন্য এবং ইনস্ট্রাকশন এর জন্য। তো সিপিইউ এর কাজটা আমরা কি জানলাম? সিপিইউটা হচ্ছে আমাদের ব্রেনের মতো কাজ করে, হিউম্যান ব্রেনের মতো, যেটা কম্পিউটারের ব্রেন। সে কি করে? বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, লজিক্যাল ডিসিশনস, বিভিন্ন ডিভাইস কন্ট্রোলিং, এটা সিপিইউ এর কাজ। সিপিইউ এর ৩ টা মেজর পার্টস আছে। এএলইউ, সিইউ অ্যান্ড হচ্ছে মেমোরি ইউনিট। এখন আমরা জানবো যে এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। ALU is the part of CPU that performs mathematical and logical operations. অর্থাৎ ALU কি করে? বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে অপারেশনস যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, কম্পারিশন, ডিভিশন, তো এই ধরনের যে কাজগুলা এবং লজিক্যাল যে কাজগুলা যে আপনি একটা লজিক বিল্ড করছেন যে আমি বলতেছি যে ২ কি ১ এর থেকে বড় না ছোট? এখানে ট্রু অ্যান্ড ফলস এর একটা বিষয় থাকে। যেটা হচ্ছে লজিক। এই বিষয়টা হচ্ছে নিয়ে কাজ করে হচ্ছে এএলইউ যে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে এডিশন যে আমরা পারফর্ম করি এই এএলইউ এর দ্বারা। ঠিক আছে? আমরা ইন ফিউচারে বিভিন্ন প্রোগ্রামিং করব। দেখবেন যে ওখানে আমরা এগুলো ইউজ করছি। ঠিক আছে? তো দেন আমরা যে কন্ডিশন গুলা যেটা আমি বললাম এখানে দিয়েছেন 10 ইজ গ্রেটার দ্যান 5 অর্থাৎ ১০ হচ্ছে ৫ এর থেকে বড়। এটা আমাকে কি ভ্যালু করবে? ট্রু। রিটার্ন করবে কি? ট্রু মানে সত্য স্টেটমেন্ট। অর্থাৎ এই স্টেটমেন্ট অ্যান্ড ম্যাথমেটিক্যাল যে অপারেশনস এগুলা এএলইউ এর কাজ। ঠিক আছে? দেন আমরা আসছি যে সিইউ। সিইউ এর কাজ কি? অর্থাৎ কন্ট্রোল ইউনিটের কাজ কি? তো এটা হচ্ছে আ কোঅর্ডিনেট করে হচ্ছে এভরি অপারেশন। ঠিক আছে? অর্থাৎ এটা কাইন্ড অফ ম্যানেজার হিসেবে কাজ করে। যেহেতু কোঅর্ডিনেট করে কি, কি? এটা RAM, হার্ড ডিস্ক, মনিটরকে বলে কখন কাজ তোমাকে করতে হবে। যেমন RAM কে বলবে যে তুমি কখন কাজ করবা, হার্ড ডিস্ককে বলবে যে তুমি কখন কাজ করবা, মনিটরকে বলবে যে কখন তুমি দেখাবা। তো সামথিং এরকম যে অপারেশন গুলা এটা কাজ করে আ সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট। সে ম্যানেজার হিসেবে কাজ করে। আপনি এটা একটা একদম বাস্তব একটা উদাহরণ আ করতে পারবেন। আ যেমন একটা প্রিন্সিপাল সবাইকে ধরেন বিভিন্ন ধরনের কাজ দেয় সবগুলো টিচারকে। অর্থাৎ এখানে যে প্রিন্সিপাল একটা স্কুলের কলেজের। তো আ সে কি করবে? বিভিন্ন ধরনের কাজ ধরেন ভাগ করে দিতেছে। এখানে প্রিন্সিপালটা কিন্তু সিইও অর্থাৎ ম্যানেজার লেভেলের প্রিভিলেজ নিয়ে আছে। আর যেগুলো টিচার যাদেরকে কাজ ভাগ করে দিয়েছে এগুলো হচ্ছে হার্ডওয়্যার। ঠিক আছে? তো টু ইজি একটা বিষয়। এখন আসি যে রেজিস্টার্স। তো রেজিস্টার্সটা কি? তো a small high speed memory inside the CPU that temporarily stores data, instructions and addresses during processing. অর্থাৎ একটা ছোট এবং হাই স্পিড মেমোরি যেটা সিপিইউ এর ভিতর থাকে অ্যান্ড এটা কি করে? টেম্পোরারি ডেটা স্টোর করে। ধরেন টেম্পোরারি কিছু ডেটা স্টোর করে, ইনস্ট্রাকশন স্টোর করে এবং বেশ কিছু অ্যাড্রেস করে। যখন
কোনো ডেটা প্রসেস হয়। আপনি জাস্ট এখানে একটু লক্ষ্য করেন যে ইনপুট ডেটা, আমি একটা ডেটা ইনপুট দিচ্ছি যেটা কি রেজিস্টারের থেকে সিপিইউ এ যায়, গিয়ে এখানে প্রসেস হয়। দেন রেজিস্টার স্টোরস রেজাল্ট, মানে রেজাল্টটাকে সে টেম্পোরারি স্টোর করে দেন আউটপুট হিসেবে দেখায় অথবা প্রয়োজন হলে সেভ করে মেমোরিতে। তো একটা সিম্পল মেমোরির পার্ট। তো এখন আসি, চলেন মেমোরি নিয়ে কথা বলি। মেজর দুইটা পার্ট মেমোরির, এটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। র্যাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ এই টেম্পোরারি মেমোরি। র্যাম সম্পর্কে আমরা সবাই মতো একটা দেখছি না এরকম, তো পরিচিত আমরা। বাট এটা একটা টেম্পোরারি থিং। আমরা অনেকে ভাবি যে এটা মনে হয় পার্মানেন্ট কিছু একটা, র্যাম কেনার আগে আমি নিজেও ভাবতাম এক সময়। তো এটা হচ্ছে একটা টেম্পোরারি বিষয়। এখানে স্টোরেজ, যেখানে কি হয় মূলত ধরেন আপনার কম্পিউটার বা আপনার যদি কোনো অপারেশন অফ করেন, ঠিক আছে? তখন এটা চলে যাবে। মানে ডিসঅ্যাপিয়ার্স। এক্সাম্পল দেখি আমরা, এটার সাথে আমরা মোটামুটি সবাই প্যারা খাইছি। যেমন আমরা Google Chrome যখন আমরা ইউজ করি, Google Chrome ব্রাউজার, তখন হচ্ছে ব্যাক এন্ডে কোথায় স্টে করে? র‍্যামে। অ্যান্ড র‍্যাম কিন্তু সে অনেক বেশি টানে। ঠিক আছে? তখন দেখবেন যে আমাদের লাইক যদি র‍্যাম আমাদের সাফিসিয়েন্ট না থাকে, ইনসাফিসিয়েন্ট থাকে, কম থাকে, তখন আমাদের দেখে কম্পিউটার হ্যাং করে, স্লো হয়ে যায়। কারণ এটা টেম্পোরারি কি স্টে করতেছে কাকে? Google Chrome কে সে র‍্যাম টানতেছে, ইউজ করতেছে। অর্থাৎ এটা টেম্পোরারি মেমোরি, যেখানে মূলত আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি, তখন ওটা রান হয় প্রোগ্রামের সাথে যেটার প্রয়োজন। আবার যখন ওটাকে ক্লোজ করে দেই বা পাওয়ার অফ করে দেই, তখন ওটাকে আবার চলে যায়। অর্থাৎ টেম্পোরারি এটা রান হয় এবং অফ করে দিলে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সো আমরা ক্রোমটা ওপেন করছি। সে কোথায় আছে? র‍্যামে। ঠিক আছে? সে র‍্যাম টানতেছে, র‍্যামে টেম্পোরারি স্টোর হইছে। দেন আমরা যখন ক্লোজ করে দেব Google Chrome, তখন দেখবেন যে আবার আমার আগের যে র‍্যাম ছিল ওটা আবার ব্যাক করছে। তো এরকম আমরা কিন্তু ফেস করছি অনেকেই। এরপর আসি যে রুম, যে রিড অনলি মেমোরি। এটা হচ্ছে একদম পার্মানেন্ট মেমোরি। এটার সাথেও আমরা সবাই মোটামুটি পরিচিত। এমন কেউ নাই যে হয়তোবা আমরা পরিচিত না যারা উইন্ডোজ ইনস্টল দিছি। এট লিস্ট উইন্ডোজ ইনস্টল করা পারে। এখানে কি থাকে? স্টোরস BIOS or firmware data is retained even when the power is off. অর্থাৎ যেটা একটা পার্মানেন্ট মেমোরি, এখানে ডেটা একদম পার্মানেন্ট ভাবে স্টোর থাকে। যদি আপনি অফ করেও দেন আপনার কম্পিউটার, তাও এটা দেখবেন কাজ করতেছে। এটা ডেটা মুছবে না। যেটা র‍্যামের ক্ষেত্রে হয়েছিল, রুমের ক্ষেত্রে না। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখি যে BIOS or UEFI, অর্থাৎ বুট প্রোগ্রাম ফার্মওয়্যার দ্যাট রানস when the computer is powered on। অর্থাৎ আমরা যখন লাইক উইন্ডোজ ইনস্টল করি, উইন্ডোজ ইনস্টল করার সময় আমরা কি BIOS সেটিং এ যাই না? ওখানে গিয়ে আমাদের ধরেন কোনো কিছু যদি ইনেবল করা লাগে আমরা ইনেবল করি, বা আমাদের ফ্লাশ করার প্রয়োজন আমরা ফ্লাশ করতে আমরা BIOS সেটিং এ যাই। রাইট? BIOS টাকে সেটআপ করি, সেটিং করি। তো ওই সেটআপ করার সময় যে ডেটাগুলা স্টোর হয়, সেটিংস গুলো স্টোর হয়, ওটা পার্মানেন্ট। আপনি ল্যাপটপ অফ করার পরেও এটা কাজ করবে। অর্থাৎ আপনার পাওয়ার অন করার পর এটা চলবে, ব্যাক করবে। ঠিক আছে? যখন আপনি ধরেন অফ করে দিছেন, আবার পাওয়ার অন করছেন, দেন এই ডেটাগুলো আবার আগের সেটিংস এর জায়গায় চলে যাবে। কারণ এমন না যে আপনি একটা টেক্সট যদিও সেভ করেন, জাস্ট ধরেন এটাও কিন্তু একটা স্পেস নিবে কম্পিউটারে। ঠিক আছে? তো এখন আসি আমরা আরো মেমোরি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা কি? এটা সিম্পল একটা বিষয়। দ্য ফাস্টেস্ট মেমোরি লোকেটেড বিটুইন সিপিইউ অ্যান্ড RAM। অর্থাৎ RAM এবং সিপিইউ এর মাঝখানে এটা অবস্থান করে মেইনলি। স্টোরস ফ্রিকোয়েন্টলি ইউজড ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনস, মেক্স দ্য কম্পিউটার রান ফাস্টার। অর্থাৎ আমরা অনেক সময় দেখি না যে ক্যাশ স্পিড, যেটা যে আমরা কিনতে সময় ক্যাশ স্পিড যত ভালো, লাইক এত এমবি অত এমবি, আমার কম্পিউটারও ভালো স্পিডে কাজ করবে। ক্যাশ থাকে একটা মেইনলি।
তো এখানে ক্যাশ মেমোরির কাজটা হচ্ছে যে ধরেন আপনি কোনো প্রোগ্রাম ইউজ করছেন, তো দেন ওখানে কি হয়েছে যে ফ্রিকোয়েন্টলি সে কিছু ডেটা ওখানে স্টোর করে রাখছে। যে পরবর্তীতে যখন আপনি রান করবেন ওই ক্যাশটা ইউজ করেই সে রান হবে। মানে দ্রুত। ঠিক আছে? ধরেন আপনার সিম্পল একটা আ রিয়াল টাইম যদি উদাহরণ দেই আমরা। ধরেন আপনার টেবিলে আ যে বই প্রতিদিন লাগে, ঠিক আছে? সেই টেবিলেই ধরেন আপনি আ বইগুলোকে রাখেন। এটা হচ্ছে ক্যাশ। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন ওটাকে আপনি স্পেসিফিক ভাবে রেখে দিচ্ছেন। যাতে পরবর্তীতে লাইক আবার কোন জায়গায় রেখে আসলাম, আবার আমি নিয়ে আসলাম। এমন না হয়। মানে আপনার কাজটা যেন কি বুস্ট হয়, ইজিয়ার হয়, দ্রুত হয়। অর্থাৎ আপনার বই যেটা আপনি মাঝে লাগে কিন্তু আপনি ধরেন আ সবসময় পড়েন না। ওটা আপনি কি করেন? লাইব্রেরিতে বা আপনার যে ইটা আছে কি বলে যে বুক সেলফ ওখানে রেখে দেন নিয়ে। মাঝে যেহেতু দরকার হয় মাঝে এসে পড়েন। কিন্তু আপনার যেটা আপনার পড়ার টেবিল যেটা সবসময় আপনি পড়েন, ওই বইগুলা কিন্তু আপনি পড়ার টেবিলে রাখেন। হুইচ ইস ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা হচ্ছে ঠিক এরকম একটা জিনিস। যে, যে বইটা আপনি ধরেন যে ডেটাটা আপনার সবসময় ইউজ হয়, ঠিক আছে? ওগুলা মূলত স্টোর করে রাখে যাতে আপনার প্রোগ্রামটা তাড়াতাড়ি ফাস্ট রান হয়। সিম্পল একটা বিষয়। অর্থাৎ আপনার ক্যাশ মেমোরির কাজ হচ্ছে যে আপনার স্পিডটাকে কম্পিউটারে বুস্ট করা। থ্রু ক্যাশ। ইভেন আমরা বিভিন্ন ক্যাশ আ কুকিজ এগুলা কিন্তু আমরা এখন ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজেস দেখি, তাই না? যে যেন আমার ওয়েবসাইটটা আরো পেজটা আরো দ্রুত লোড হয়, ক্যাশটাকে ধরে রাখে। ধরেন আপনি একটা ওয়েব পেজে গেছিলেন এর আগে। ঠিক আছে? ওটা লোড হইতে ১ম বার যে সময় নিয়েছিল, পরবর্তীতে যখন আপনি আবার ওটাকে ভিজিট করবেন দেখবেন এত সময় নেয় না সাধারণত। কেন? ক্যাশের কারণে। ঠিক আছে? এজন্য দেখবেন যে আমরা যখন কোন আমরা আপডেট দেই, যদি আপডেটটা দেখি যে কাজ করতেছে না ইনস্ট্যান্ট, তখন আমরা ক্যাশ ক্লিন করি, রাইট? রিফ্রেশ দেই। কেন? কারণ ক্যাশটাকে যদি ধরে রাখে, তাহলে সে আগের রেজাল্টটা দেখাবে, রিস্টোর করা রেজাল্টটাকে। ফাস্টার রেজাল্ট। আই থিংক বুঝতে পেরেছেন যে ক্যাশ মেমোরিটা কি। এরপর আসি চলেন স্টোরেজ যে ডিভাইস গুলা, এটার সাথে তো আমরা সবাই পরিচিত। যে একটা একদম পার্মানেন্ট স্টোরেজ। ঠিক আছে? যেটা থেকে ডেটা লুজ হওয়ার কোন কারণই নাই। পার্মানেন্ট ভাবে থেকে যায়। আপনি যেটা ইউজ করেন না কেন। যেমন আমরা একসময় ইউজ করতাম, মানে একসময় কি এখনো করে অনেকে এইচডিডি যে হার্ড ডিস্ক গুলা। এরপর এটার যে আপডেট সংস্করণ ফাস্টার এস এসএসডি। এরপর হচ্ছে আ ইউএসবি ড্রাইভ আমরা ইউজ করি বা ডিভিডি প্লেয়ার ইউজ করে থাকি। ঠিক আছে? তো এগুলা ইজিয়ার একটা বিষয় যে আপনার ডেটা গুলাকে আপনি পার্মানেন্ট ভাবে রাখতে চাচ্ছেন। কোন একটা এসএসডি বা মানে একটা হার্ড ডিস্ক এ আরকি এক কথায়। এটার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। যেটা আমি মনে করি যে কথা বলার ওরকমই নাই। এরপর আসি চলেন আমরা আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস দেখব। যেটা আমাদের জানা প্রয়োজন। ডেটা ভার্সাস ইনফরমেশন। অর্থাৎ ডেটা কি আর ইনফরমেশনটা কি? এটা কিন্তু অনেকে আমরা বুঝি না বা আমরা ভুল করি জানা সত্ত্বেও। তো ডেটাটা আসলে কি? এটা হচ্ছে র ম্যাটেরিয়ালস। ডেটাটা কি? র ম্যাটেরিয়ালস। অর্থাৎ র ম্যাটেরিয়ালস আমরা কোনগুলাকে বলি? একদম পিওর যে জিনিসটা আছে ওটা। মানে যেটাকে চেঞ্জ হয় না আরকি। কোন প্রসেস করা হয় নাই। র ম্যাটেরিয়ালস। অর্থাৎ ডেটাটা হচ্ছে র ফ্যাক্টস। যেটার অর্থ এখন পর্যন্ত নাই। বের হয় নাই। ঠিক আছে? যেমন আমরা নাম্বার ইউজ করি না? যে ১, ২, ৩ এখানে আছে যে 25, 45, 18 এই যে নাম্বারগুলা এটার কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। যখন আপনি এটাকে ইউজ করবেন, প্রসেস করবেন তখনই কিন্তু এটার অর্থ আছে। যেমন ধরেন কথার কথা লাইক প্রসেস আমরা কিভাবে করি? ওটা ধরেন আমি এভারেজ বের করলাম। সাম করার পরে এভারেজ বের করলাম বা যোগ করলাম। যোগ করার পর আমি এভারেজ বের করছি। এটাই হচ্ছে যে ইনফরমেশন। অর্থাৎ আপনি ডেটাকে যখন প্রসেস করবেন তখন সেটা হয়ে যাবে ইনফরমেশন। কারণ ডেটার নিজ থেকে কোনো মিনিং নাই। ঠিক আছে? কোনো অর্থ নাই। কিন্তু যখন আপনি এটাকে প্রসেস করবেন ইউজিং কম্পিউটার অর্থাৎ আপনার যে ইনপুটটা আপনি দিয়েছেন ওটাকে যখন প্রসেস হয় তখন সেটা ইনফরমেশন এ রূপান্তরিত হয়।
ঠিক আছে? সো আরো আমরা উদাহরণ দেখতে পারি রিয়েল টাইম। যেমন ধরেন কোন দোকানে আপনি গেছেন। ওই দোকানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে আজকে আপনার কত বেচাকেনা হলো বা সিরিয়ালে বলতে পারবেন কি যে আপনার কত বিক্রি হয়েছে? লাস্ট ধরেন তি আ ধরেন ৩ আওয়ারে, ঠিক আছে? ৩ ঘন্টায় কি আপনার বিক্রি হইছে, সেল হইছে। তখন বা কত টাকা সেল হইছে? এটা হইলে আরো সুন্দর হয়। তখন আপনাকে বলল যে আমার ১ম ঘন্টায় ৳১,০০০ সেল হইছে, ২য় ঘন্টায় ৳২,০০০ সেল হইছে, ৩য় ঘন্টায় ৳৩,০০০ সেল হইছে। অর্থাৎ মোট সেল হইছে কত? ১,০০০ যোগ ২,০০০ যোগ ৩,০০০ মানে ৳৬,০০০ সেল হইছে ৩ ঘন্টায়। এখন আপনি যদি এটাকে সাম করেন, তাহলে সাম আপনার কিন্তু চলে আসবে। এই যে সাম আপনি করলেন, ঠিক আছে? সাম হওয়ার পর যে আপনার একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টটাই হচ্ছে যে আপনি ৩ দিয়ে ভাগ করেন। ৩ ঘন্টার যে রেজাল্টটা, এভারেজ যে ইনকাম, এভারেজ যে সেল, এটাই হচ্ছে ইনফরমেশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আ আপনার এসএসসি যে ফান্ডামেন্টালস এর যে বিষয়গুলা, এগুলা আশা করি আপনাদের হেল্প করবে ইন ফিউচারে, যে জাস্ট বেসিক পার্ট গুলা বোঝার জন্য। কারণ এগুলো আমাদের দরকার আছে। অনেকে দেখা যায় অনেক কিছু জানে বাট এগুলো সম্পর্কে কিচ্ছু জানে না। তখন কিন্তু একটা মান-সম্মান নিয়ে টানাটানির বিষয় হয়ে যায়। তো যেগুলো আমি বললাম, বাট দিস ইস নট 100% সাফিসিয়েন্ট। ঠিক আছে? এখানে আপনি চেষ্টা করতে পারেন যে এগুলা নিয়ে আরো আমরা ব্রড ডিসকাশন করতে পারি। এগুলা নিয়ে আরো নোট করতে পারি। আপনারা অবশ্যই হ্যান্ড নোট নিতে পারেন যে এই যে টার্মস গুলা বললাম, এগুলার আরো মিনিং গুলা কি? একটা করে জানা ইন ডেপথ আপনারা চাইলে জানতে পারেন আপনাদের ইচ্ছা। তো এগুলোর সাথে পরিচয় করে দেওয়াটা আমি মনে করি যে প্রয়োজন আছে। কারণ আপনি কম্পিউটার নিয়ে যত ভালো জানবেন, আপনি সাইবার সিকিউরিটি তত ভালো করবেন। ঠিক আছে? আর যদি আপনার প্রয়োজন হয় যে কোন ধরনের কোর্স আপনি করতে চাচ্ছেন সাইবার সিকিউরিটি নিয়ে, বিশেষ করে এথিক্যাল হ্যাকিং অ্যান্ড রেড টিমিং কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আমরা একটা কোর্স অফার করছি। আ একটু প্রমোশন করতেছি জাস্ট। সেটা হচ্ছে যে আমাদের একটা কোর্স আ প্রাইভেট ছিল। এটাকে আমরা এখন পাবলিক করে দিয়েছি। যেটা হচ্ছে আমাদের ৮ টা ফোকাস আছে। যেখানে আমরা কমপ্লিট ওএসিপি প্রিপারেশন নিয়ে কথা বলি। ওখানে আমরা কভার করে থাকি। দেন অ্যাডভান্স পেন টেস্টিং, ওখানে দেখবেন যেহেতু ওএসিপি আছে, অ্যাডভান্স পেন টেস্টিং টা থাকবেই। সিকিউর কোড আপনি কিভাবে করবেন এটার আ রাখা হইছে। অ্যান্ড আমরা সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে মূলত এই কোর্সে কাজ করব। এজন্য আমাদের কোর্সের নামটাও দেখবেন যে অ্যাডভান্স এথিক্যাল হ্যাকিং অ্যান্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং। দেন আমরা ক্লাউড সিকিউরিটি নিয়ে এই কোর্সে কথা বলব AWS এর, DevSecOps, যে আপনার DevSecOps এর যে CI/CD পাইপলাইনস আছে ওখানে একটু পরে আমি এক্সপ্লেইন করছি। অ্যান্ড আমরা কমপ্লিট যে ভেন্ডর এক্সাম গুলো আছে এখানে যেগুলো লিস্টেড, সিএস, সিকিউরিটি প্লাস, পিএনপিটি, ইজেপিটি, পিজেপিটি, পেনটেস্ট প্লাস বা পিটি1, এইসব যে এক্সাম গুলো আপনি 100% ক্র্যাক করতে পারবেন আফটার দিস কোর্স একদম ইজিলি। আর ওএসসিপির জন্য আপনাকে জাস্ট ল্যাব গুলা করতে হবে। টিজেনাল বা যেকোনো প্রুভিং গ্রাউন্ডস এর যে ল্যাব গুলা, এগুলা করলেই হয়ে যাবে হ্যাকডাবক্স এর ল্যাব গুলা। তাহলে আপনি ৩ মাস জাস্ট ল্যাব করলেই আপনার জন্য ডান। দেন আমরা জব প্রিপারেশন এর কথা বলবো। কমপ্লিট জব প্রিপারেশন, বাগ বাউন্টি বা ফ্রিল্যান্সিং এও করতে পারবেন। আমাদের মূল ফোকাস থাকবে জবের জন্য আপনাকে রেডি করে দেয়া, যে স্কিলস এর প্রয়োজন আছে। কারণ আমরা এখানে অলমোস্ট ৫ মাসের মতো ক্লাস নেব। সো ৫ মান্থস ক্লাসে আপনাদেরকে হিউজ টপিক কভার করা হবে। এখানে আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন। অ্যান্ড আমরা খুবই টপিক অনুযায়ী আমরা খুবই একদম 50% ডিসকাউন্ট বলতে পারেন যে প্রাইস রেখেছি মাত্র ৳৮,০০০। অ্যান্ড আপনার সেম ওয়েতে আমরা সিএসসি ফান্ডামেন্টালস দিয়েই স্টার্ট করব। দেন বাকিগুলো আপনারা দেখতে পারবেন যে এখানে এমন কোন কিছু যে নাই যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলা রাখা হয়নি। সবকিছুই রাখা হয়েছে। আপনারা কাইন্ডলি একটু ভিজিট করে নিবেন। জাস্ট আমি জাস্ট একটু সিম্পল ওভারভিউ দেই। আমরা এখানে আ খুব গুরুত্ব দিয়েছি ওয়েব অ্যাপ্লিকেশনে। ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর কিভাবে আপনি এপিআই পেন টেস্ট করবেন, এপিআই হ্যাকিং এর অনেক পার্ট রাখা হইছে। একদম কমপ্লিট সিকিউর কোডিং রাখা হইছে, যে আপনি এসকিউএল ইনজেকশন বা আইডোর, বিজনেস লজিক, আ এক্সএসএস, এগুলো আপনি ধরেন অ্যাটাক করতেছেন। কিন্তু আপনি আসলে এট লিস্ট বেসিক হলেও আমাদের জানা দরকার যে এগুলার সিকিউর কোডিং কিভাবে হয়। আপনি অ্যাটাক জানতেছেন কিন্তু জানেন না যে হাউ টু সিকিউর, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট লাগবে এখন। লাইক এখন শুধু পেন টেস্ট জানলে হবে না জব মার্কেটে। আপনার এগুলার সিকিউরিটিটাও জানতে হবে। এজন্য আমরা লিখেছি যে আপনি কিভাবে সিকিউর কোডিং করবেন। ঠিক আছে? যে এসকিউএল ইনজেকশন এর এগেইনস্ট এ পাথ ট্রাভার্সাল, কমেন্ট ইনজেকশন, এক্সএসএস,
এক্সারসাইজ তো আরো অ্যাড হবে এখানে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা বেসিকটাই দেখাবো, বাট আপনাদের এগুলো তো দেখাই না বাংলাদেশে কোনো কোর্সে অলমোস্ট। সো আমরা দেখানোর চেষ্টা করব আপনারা যেন ভয় না পান। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের থাকবে কোর্সে পাইথন, তো আমরা এগুলো নিয়ে আগাবো। সিএমএস পেন টেস্টিং থাকছে। তাছাড়া আরো থাকছে যে আপনার এক্সপ্লয়টেশন মেথড গুলা রেড টিমিং সেকশনে, প্রিভিয়াস এক্সক্লুশনের অনেকগুলো অলমোস্ট 16-17টা করে মেথড আছে লিনাক্স, উইন্ডোজের। অ্যাক্টিভ ডিরেক্টরির কভার করা হয়েছে। অ্যাক্টিভ ডিরেক্টরি অলমোস্ট লাইক আপনার 25 অ্যাটাক কভার করা হয়েছে। এরপর ক্লাউড পেন টেস্টিং কভার করেছে এফডব্লিউএস এর। ডেপসিকপস কভার করা হয়েছে, যেগুলো একদমই নিউ। বাংলাদেশে আপনি কোনো কোর্সে এরকম দেখবেন না যে কভার করতেছে এগুলা। তো ডেপসিকপস এর এখানে আপনার যে CI/CD পাইপলাইনে আপনি কিভাবে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারেন, সাস ডাস্ট কিভাবে আপনি করবেন, কন্টেইনার সিকিউরিটি কিভাবে আপনি দেবেন, তারপরে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড এখানে কিভাবে আপনি ক্লাউড বেস ইউজ কেস বিভিন্ন টুল ইউজ করতে পারেন। তো এইগুলার এখানে রাখা হয়েছে। তাছাড়া একদম আপডেটেড ওএসিপি যে ল্যাবস গুলা, এগুলার মিরর ল্যাবগুলা এখানে রাখা হয়েছে যে মোস্টলি যেগুলো ইম্পর্টেন্ট। আপনি যদি আ আ লাইক ইনিশিয়াল অ্যাক্সেস এর জন্য জাস্ট ৫-১০ টা মেশিন করেন, আ হ্যাক লাইক এইচটিএমএল, তো দেখা যাবে আপনার ইনিশিয়াল অ্যাক্সেস এর একটা ভালো আইডিয়া চলে আসবে। এনুমারেশন, এক্সপ্লয়টেশন। তো ইনিশিয়াল অ্যাক্সেস এ আমরা মোস্টলি আ আটকে যাই, বিশেষ করে এডি এর ইনিশিয়াল অ্যাক্সেস এ। তো এটা আমরা কভার করব ওএসিপি সেকশনে। উইন্ডোজের ল্যাবগুলা এবং লিনাক্সের যে ল্যাবগুলা আমরা কভার করব কিছু। দেন আমরা আ কর্পোরেট নেটওয়ার্ক একটা নিবো আরকি ল্যাব। যেখানে আমরা একদম কর্পোরেট টাইপ যে লেভেলে হ্যাকিং গুলা হয় যে একদম শুরু থেকে ইনিশিয়াল অ্যাক্সেস থেকে আমরা একটা করে একদম ডোমেইন কন্ট্রোলারে অ্যাটাক করব। কারণ বড় কোম্পানি যেগুলো আছে, বড় কোম্পানিতে কিন্তু কখনো লাইক সিঙ্গেল ইউজার মেইনটেন্যান্স করে না তারা। অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজ করে ওটার উপর বেস করে ইউজার ম্যানেজমেন্ট হয় আরকি। তো এটা এখানে দেখানো হবে। খুব ভালো মতো কভার করব। তো অনেক টপিক আসলে এভাবে আ এক্সপ্লেইন করাটাও লাইক অনেকের কাছে বিরক্ত লাগতে পারে বা বিরক্তির কারণ হতে পারে। আপনারা একটু দেখে নিতে পারেন। সো আমরা ব্যাক করছি আমাদের যে মডিউল, নেক্সট মডিউলে আমরা চলে যাব। সো নেক্সট মডিউলের ভিডিওটা আপনারা সুন পেয়ে যাবেন। যেটা আমরা আলোচনা করব হচ্ছে নাম্বারিং সিস্টেম নিয়ে। তো এইভাবে আমাদের যেটা জার্নিটা ছিল লেটার 2026 এর, এটা চলতে থাকবে থ্রু আউট দিস ইয়ার। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড সবার জন্য শুভকামনা রইলো। এই মডিউলগুলো আপনারা দেখবেন। অ্যান্ড আশা করি হয়তো যারা বিগিনার আছেন তাদের জন্য একটু বিরক্তিকর, সরি, যারা অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল আছেন তাদের জন্য বিরক্তিকর হতে পারে এই সিরিজগুলা। বাট বিগিনারদের জন্য আমি মনে করি যে ট্রুলি ব্লেসিংস হয়ে যাবে। সো ইনশাআল্লাহ নেক্সট যে মডিউল, সেই মডিউলে আপনাদের সাথে কথা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইলো। সবাই রেড টিম বাংলাদেশের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।